বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত অভিভাবক, দর্শক, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সকলকেই স্বাগত জানাচ্ছি। পাঠ উপস্থাপনায় বরাবরের মতো আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। আজকে আমি নবম দশম শ্রেণীর পাঠ নিব বাংলা সাহিত্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমরা ক্লাসটি শুরু করি। এবং ক্লাসটি অবশ্যই কি সকলের কি অনুরোধ করবো শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সকলে উপকৃত হতে পারে। ক্লাসটি শুরু করার পূর্বে আমরা কিছু ছবি দেখি। চলো, ছবিটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এটা মুক্তিযুদ্ধের একটি দৃশ্য। তারা এখানে গুলি ছেড়ে আক্রমণ করছে, এরকম একটা মুহূর্ত। এই ছবিটি মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ, তারা কি এর প্রতিবাদ করছে। পাকিস্তান হানাদার বাহিনীদের অন্যায়ের প্রতিবাদ, সেই একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আরো কিছু ছবি দেখি, চলো। এটাও কি রাইফেল হাতে বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বাঙালি মুক্তিযোদ্ধা। তারা স্বাধীনতা অর্জনের জন্য কি তারা যুদ্ধ করেছে। আর এই ছবিটি আমাদের বাঙালির আত্মপ্রত্যয়ের একটি চিত্র। এটি আমাদের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা, তারপরে এখানে একটি স্মৃতিসৌধের ছবিও রয়েছে, যেগুলি কি আমাদের বাংলাদেশের পরিচয় বহন করে। এগুলো রক্ষার জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তোমরা সকলেই জানো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো আজকে আমি কোন বিষয়টি পড়াতে যাচ্ছি। এরকম একটি পাঠ তোমাদের বইতে আছে, ঠিক ধরেছ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আজকে আমাদের পাঠের বিষয় কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমরা 214 পৃষ্ঠায় পাবে এটি। পাঠটি শুরু করার পূর্বে আমরা এর শিখন ফট একটু জেনে নিই। এই পাঠ শেষে শিখন ফল, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে কবিতাটি পড়ে। প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বস্তরের মানুষের অবদান সম্পর্কে বলতে পারবে, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের বর্ণনা দিতে পারবে। কবি পরিচিতি। নাগরিক কবি শামসুর রহমান। তোমরা নামটা একটু ভালো করে খেয়াল করবে। নামটা কি শামসুর রহমান, অনেক সময় আমরা এরকম বলে বলি, নামটি হচ্ছে শামসুর রহমান। কারণ কবির নাম পরিচয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভালো করে খেয়াল করবে। আর কবিকে নাগরিক কবি মানে নবনির্বাচিত সভাপতি ছিল বলে নাগরিক কবি উপাধি দেওয়া হয়েছে। শামসুর রহমান জন্মগ্রহণ করেন 1929 সালের 24 অক্টোবর নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। তিনি আমাদের নরসিংদী জেলার মানে আমাদের জেলারই সন্তান। তিনি কৃতি সন্তান। ওনার পিতার নাম মোখলেসুর রহমান এবং মাতার নাম আমেনা খাতুন। শিক্ষা জীবন শুরু করেন তিনি মূলত শহরে বড় হয়েছেন। সেখানে তিনি 1945 সালে পগত স্কুল থেকে মেট্রিক পাস করেন এবং 1947 সালে কি ঢাকা কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। এটা হচ্ছে ওনার শিক্ষা জীবন।
পেশা, শামসুর রহমান মূলত সাংবাদিক ছিলেন, সাংবাদিকতা ওনার পেশা ছিল। আর তিনি কি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। কবি পরিচিতিটা একটু ভালো করে তোমরা মনে রাখবে। আর তোমাদের বইতেও কি কবি পরিচিতি অংশটা খুব ভালোভাবে তুলে দেওয়া আছে। তিনি যে বিষয়টা নিয়ে লিখতেন সেটা হচ্ছে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা হতাশা তার লেখায় কি সার্থকভাবে ফুটে উঠেছে। তার কবিতায় আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিশাল উপাদানে ছিলেন শহর কেন্দ্রিক, এই জন্যই ওনাকে নাগরিক কবি বলা হয়। অনেক রচনা রয়েছে, আমরা একটু দেখে নিই উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্রকরণীতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরোধ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ধরনের অহংকার, আদিগন্ত নগ্ন পদধ্বনি, আমি অনাহারি, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশ পৃথিবী হতে ইচ্ছে করে, বুকদার বাংলাদেশ হৃদয়, গৃহযুদ্ধের আগে হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হার, মানব হৃদয়ে নৈবেদ্য সাজায় ইত্যাদি তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ। আর আমাদের আজকের এই কবিতাটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা নেওয়া হয়েছে কবি শ্রেষ্ঠ কবিতা মানে শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই কবিতাটি বন্দি শিবির থেকে নামক এই কবিতাটি এখানে নেওয়া হয়েছে। আর উল্লেখযোগ্য গ্রন্থের নাম, জন্ম, এগুলো কি তোমরা একটু ভালো করে মনে রাখবে। তিনি বিভিন্ন সমমাননা বা পুরস্কার লাভ করেছেন। এগুলো হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, তারপরে বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় তিনি কি ভূষিত হন। আমাদের এই নাগরিক কবি শামসুর রহমান মৃত্যুবরণ করেন 17 আগস্ট 2016 সাল। 17 আগস্ট 2006 সাল 17 আগস্ট 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন। কবি পরিচিতি অংশটা দেখে নিলাম আমরা। এখন আমি কিছু বইয়ের ছবি ওনার দেখাচ্ছি তোমাদের, তোমরা একটু দেখে নাও। যে একটু আগে যেগুলো বললাম যে নিজ বাসভূমি, শামসুর রহমান মানে প্রচ্ছদ সহ বইয়ের ছবিগুলো, প্রথম গান থেকে বন্দি শিবির, তারপর হচ্ছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, এগুলো প্রচ্ছদ সহ খুবই বইয়ের ছবি। তোমরা এগুলো পড়বে সংগ্রহ করে, তাহলে কি ওনার লেখা সম্পর্কে আরো জানতে পারবে। এই অংশ থেকে আমি তোমাদের একক কাজ দিচ্ছি। শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? নিশ্চয়ই তোমরা এটুকু পারো। কোথায় পৈতৃক নিবাস? নরসিংদী পাড়াতলী গ্রামে, নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আর কবি শামসুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন? একটু আগেই বললাম, তোমরা নিশ্চয় পারো। কত সালে মৃত্যুবরণ করেন? 17 আগস্ট 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন। এখন আমি কবিতাটি পড়ছি, তোমরাও কি আমার সঙ্গে পড়ো। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা, আর কতবার দেখতে হবে খান্ডব দাহ, তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী, তুমি আসবে বলে হে স্বাধীনতা। শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটা ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বড় উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্যম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার কত ভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। কবিতাটি বিশ্লেষণ শুরু করার মধ্যে আমরা চলো শব্দের অর্থগুলো একটু জেনে নিই, তাহলে কি কবিতাটি বুঝতে আমাদের সুবিধা হবে। রক্তগঙ্গা শব্দের অর্থ হচ্ছে রক্তের নদী প্রবাহ, শোণিত প্রবাহ, রক্তের নদী, রক্তের প্রবাহ, শোণিত প্রবাহ। শোণিত রক্ত শব্দটা আরেকটা শব্দ। আর ট্যাং, ট্যাং শব্দের অর্থ হচ্ছে কামান সংযুক্ত সাজোয়া গাড়ি, কামান সংযুক্ত সাজোয়া গাড়ি। তারপরে হচ্ছে বিধ্বস্ত শব্দের অর্থ সম্পূর্ণ বিনষ্ট, ধ্বংসপ্রাপ্ত, সম্পূর্ণ বিনষ্ট, ধ্বংসপ্রাপ্ত। তারপরে শব্দটা হচ্ছে যত্রতত্র, এটার অর্থ হচ্ছে যেখানে সেখানে। যত্রতত্র শব্দের অর্থ হচ্ছে যেখানে সেখানে। আর কিছু শব্দ আছে তোমাদের বৈতরণিক অংশে দেওয়া আছে কিছু, এগুলো আমি কবিতার ভিতর থেকে তোমাদের জন্য সংগ্রহ করে নিয়েছি। শব্দার্থিকা অংশে যে অংশটুকু দেওয়া আছে সেগুলো বিশ্লেষণ একটু তোমরা করে নিবে। আর এই শব্দার্থগুলো আমি পাঠের ভিতর থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে দেখো বাস্তুভিটা হচ্ছে পুরুষানুক্রমে ব্যবহৃত বাসে ভূমিখণ্ড বা গৃহ, যেখানে আমরা কি বংশ পরম্পরা বসবাস করি, বা ভূমিখণ্ড ও গৃহ। আত্মনাদ শব্দের অর্থ হচ্ছে কাতর চিৎকার, একটা না আত্মনাদ করলো, একটা কুকুর কবিতা লাইনে আছে কাতর চিৎকার। উদাস শব্দের অর্থ হচ্ছে উদাসী। তারপর উদ্দাম, দুর্দান্ত, দুর্দমন, এটাকে দমন করা যাবে, দুর্দান্ত। নিশানা শব্দের অর্থ হচ্ছে পতাকা। আর দামামা, দামামা শব্দটা অর্থ হচ্ছে প্রাচীন রণ বাদ্য বিশেষ, বড় ঢাক। রণ মানে যুদ্ধ জন্য বাদ্য বাজানো হতো প্রাচীনকালে, বাদ্য বাজিয়ে কি তারা বড় ঢাক যেটাকে রণা বাজিয়ে কি যুদ্ধ করত, সেটাকে বলা হয়েছে দামামা। এখন আমি তোমাদের কবিতাটি বুঝিয়ে দিচ্ছি লাইন বাই লাইন। আর শিক্ষার্থীবৃন্দ যেটুকু বড় একদিকে
স্বাধীনতার জন্য বাঙালি জাতিকে কি যুদ্ধ করতে হয়েছে। তো এই ইতিহাস আমরা অনেকবার আলোচনা করেছি অনেক ক্লাসে, তোমরাও এই পর্যন্ত জানো বাংলাদেশ নামক এই দেশটি কিভাবে এসেছে, আমরা কিভাবে পেয়েছি, অনেক শিক্ষার পরে অর্জিত আমাদের স্বাধীনতা। দেশ বিভক্তির পর থেকেই কি এই শুরু হয় বিভিন্ন জাতি নিপীড়ন, এর মধ্যে পাকিস্তানিদের যে করাল খাবার ছিল বাঙালিদের উপর, সেটা আমরা সকলেই জানি। তো এই স্বাধীনতাকে নিয়ে কবি এই কবিতাটি লিখেছেন যে স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতিকে যে ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে সেটার বর্ণনা কি তিনি এই কবিতায় অত্যন্ত উপমা আর মাধ্যমে কি অত্যন্ত সুন্দরভাবে তিনি এটা তুলে ধরেছেন যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এটা আগে আমি বলেছি যে অনেকবার কি আমাদের এই পরীক্ষা দিতে হয়েছে। বারবার ভাষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, তারপর ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ, ৭০-এর নির্বাচন, ৭১-এ মুক্তিযুদ্ধ। তো এই যে বারবার তারা বাঙালিদের উপর আক্রমণ করেছে, আঘাত হেনেছে, ভাষার উপর আঘাত হেনেছে, সেইভাবে কি বাঙালিদের প্রতিটা বাড়ি কি তাদের জীবন দিতে হয়েছে। বাংলার ভাষা আন্দোলনে মাতৃভাষা রক্ষার জন্য আর কোনো জাতিকে কিন্তু জীবন দিতে হয়নি এই বিশ্বের বুকে, কিন্তু বাঙালিদের দিতে হয়েছে। কারণ উর্দু হবে রাষ্ট্রভাষা এই ঘোষণা যখন আসলো তখন কি বাঙালি ছাত্র সমাজ এর প্রতিবাদ করে এবং তাদের সেই রাজপথে জীবন দিতে হয়েছে। এটাই বলেছে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, মানে কতবার আমাদের রক্ত দিতে হবে আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, যে তারা জ্বালিয়ে পুড়িয়ে যে ছাড়খাড় করে দিয়েছিল বাংলাদেশকে, এরকম খান্ডব দাহন ভীষণ অগ্নিকাণ্ড, যেটা এরকম কতবার আমাদের দেখতে হবে। এটা কবিতা মাধ্যমে কি কবি প্রশ্ন করেছেন। তারপরে অংশ দেখো, তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল। সাকিনা বিবি একজন নারী চরিত্রের প্রতি, তার স্বামী কি যুদ্ধে গিয়েছে এবং শহীদ হয়েছে, আর তার কপাল ভাঙল, মানে তার সে বিধবা হল, তার স্বামী শহীদ হয়েছে, কপাল ভাঙল দিয়ে এটাই বোঝানো হয়েছে। তারপরে দেখো, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী, হরিদাসী আরেকজন নারী চরিত্র। স্মৃতির সিঁদুর মুছে যায় কখন? হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যখন স্বামী মারা যায় তখন কি মানে যারা স্বামী মারা যায় তাদের স্মৃতিতে কি আর সিঁদুর পরে না তারা, আর স্বামী মারা যাওয়ার পরে যখন শহীদ হয়েছে, মারা গিয়েছে, তার স্মৃতির কি সিঁদুর মুছে গেছে, মানে কি হরিদাসী বিধবা হয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙে ট্যাঙ্ক এল। তুমি আসবে বলে হে স্বাধীনতা, মানে স্বাধীনতা অর্জনের জন্য এই যে যুদ্ধে বারবার জীবন দিতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, আর কতবার স্বাধীনতার জন্য এরকম আর কতবার যুদ্ধ করতে হবে বা রক্ত দিতে হবে। আর তারা পাকিস্তানিরা যখন এদেশের ওপর তাদের পদাঘাত করলো, তারা এদেশের মানুষকে সেই 25শে মার্চ কালো রাত তোমরা জানো যে নির্মম অত্যাচার হয়েছিল বাঙালিদের উপর, নির্বিচারে গুলি করা হয়েছিল, সেই ঘুমন্ত মানুষের উপর কি তারা নির্বিচারে গুলি চালিয়েছিল। আর তাদের ট্যাঙ্ক, এটা হচ্ছে কি কামানযুক্ত যে সাজোয়া গাড়ি, ওই গাড়িটা কি জলপাই রঙের ছিল, জলপাই রঙের। তাদের ওই গাড়িতে বলেছে যে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এসেছে, তাদের যুদ্ধ ট্যাঙ্ক এসেছে। কিসের মতো? দানবের মতো চিৎকার করতে করতে। দানব মানে দৈত্য দানব, ওই অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। দানবের মতো গাড়ি আসার যে শব্দটা, সেটাকে কি দানবের চিৎকারের সাথে তুলনা করা হয়েছে। দানবের মতো চিৎকার করতে করতে কি শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এসেছে। পরের অংশ দেখো, তুমি আসবে বলে হে স্বাধীনতা। কবি বারবার কি লাইনটি ব্যবহার করেছেন, তুমি আসবে বলে হে স্বাধীনতা।
স্বাধীনতা অর্জনের জন্য যেই পরিস্থিতির মধ্য দিয়ে বাঙালি জাতিকে যেতে হয়েছে সেইটাই কি তিনি বুঝিয়েছেন। ছাত্রাবাস, বস্তি উজাড় হলো, রিফেললেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফোটালো যত্রতত্র। ছাত্রাবাস, যেখানে ছাত্ররা থাকতো, তাদের যে ছাত্রাবাস ছিল, তারপরে বস্তি, সাধারণ দরিদ্র শ্রেণীর লোকেরা বস্তিতে থাকতো, কোনো কিছুই কি বাদ যায়নি। ছাত্রাবাস, বস্তি সমস্ত কিছুই কি তারা একদম ধ্বংস করে দিয়েছে। তাদের উপর কি নির্বিচারে গুলি ছুড়েছে, মেশিন গান, রাইফেল, মেশিন গান, তাদের উপর কি খই ফোটালো। খই, মুড়ি বা খই যেটা ভাজা হয়, চাল থেকে করা হয়, সেটা যেরকম ফোটে, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে মুড়ি ভাজার, খই ভাজার যে দৃশ্যটা, সেই তাদের রাইফেল থেকে, তারপরে তোমার মেশিন গান থেকে ওই গুলিগুলো বের হয়েছে সেই খই ফোটার মতো। আর যত্রতত্র মানে যেখানে সেখানে সবখানে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। স্বাধীনতাকে আনতে যে পরিস্থিতিতে বা যে যুদ্ধের যে ভয়াবহতা ছিল, সেটাই কি কবি এই সুন্দর শব্দচয়নের মাধ্যমে কি প্রকাশ করেছেন অত্যন্ত সুন্দরভাবে। ছাই হলো গ্রামের পর গ্রাম, মানে গ্রামের পর গ্রাম তারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, আর গ্রামটি ছাই হয়ে গেছে। সেই কথাটা কবি এখানে বুঝিয়েছেন। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে, একটু আগেই বললাম যে বাস্তব ভিটা যেখানে কি আমরা বংশানুক্রমে থাকি, সেখানে কি বিধ্বস্ত পাড়ায় মানে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে পাড়ায়, সেই বাস্তব ভিটায় কি ভগ্ন স্তূপে মানে ভাঙা স্তূপে দাঁড়িয়ে একটা না আত্মনাদ করলো একটা কুকুর। একটা কুকুর যে ওই বাড়িতে থাকে, বা ওরকম আমরা অনেক সময় পুষে থাকি বাড়িতে, যে বাস্তবিক মানে ওই বাড়ি মানে জ্বালিয়ে পুড়িয়ে যখন ছাই করে দিয়েছে, সেখানে আর কিছু অবশিষ্ট নাই, সেই ভগ্নস্তূপে দাঁড়িয়ে কি একটা কুকুরও একটা না আত্মনাদ করলো, মানে সেও কি তার এই চিৎকারের মাধ্যমে তাদের যেমন অন্যায়ের প্রতিবাদ করেছে, স্বাধীনতাকে আনার জন্য যে তাদের যে কাজগুলো করেছে সেটার প্রতিবাদ স্বরূপ একটা না চিৎকার করে গেছে একটা। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের। কি নিদারুণ দৃশ্য! পিতামাতার লাশের উপর অবুঝ শিশু, তার পিতামাতাকে খুন করা হয়েছে, সে সেটা বুঝতে পারছে না, তার পিতামাতা বেঁচে নেই, তাদের লাশের উপর কি সে হামাগুড়ি দিয়েছে। এই লাইনটি দিয়ে এটা বুঝিয়েছেন। এটা অবশ্যই কি একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা এখানে করেছেন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই রাখবো ক্লাসটি। এরপরে ক্লাসে আমি তোমাদের বাকি অংশটুকু বুঝিয়ে দিব। আমরা যেটুকু পড়লাম, তোমরা যদি এটুকু না বুঝতে পারো বা আরো কিছু বুঝতে চাও, তোমরা সেটা কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। তাহলে এখান থেকে আমি তোমাদের একটা বাড়িতে দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে বসে করবে। কবি শামসুর রহমান সম্পর্কে যা জানো এটা বাড়িতে বসে তোমরা লিখবে এবং আমাকে দেখাবে। তাহলে সকলেই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।